সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে আমি আহমেদ সালেহিন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের কাছে করা সব ওয়াদা পূরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে পদ্মা নদীর ওপর নতুন ব্যারাজ নির্মাণ করতে যাচ্ছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক ফারাক্কা চুক্তির উপর নির্ভর করবে। দেশের স্বার্থ নষ্ট করে এমন কোনো চুক্তি করা হবে না বলেও জানান তিনি। সরকারের পদ্মা ব্যারেজ তৈরির ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় দেশের স্বার্থ ও সুসম্পর্ক। এ নিয়ে আলোচনার জন্য উপস্থিত আছেন মারদিয়া মমতাজ, সংসদ সদস্য জামাত ইসলামী, মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক, এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, সংসদ সদস্য বিএনপি। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনামগুলো। বিএনপি জনকল্যাণে কাজ করলেও বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। অরাজকতা করলে প্রতিহতের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। চাঁদপুরে খাল খনন ও ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন। ফারাক্কা চুক্তির মধ্য দিয়ে নির্ধারিত হবে ভারতের সঙ্গে সম্পর্ক। দেশের স্বার্থ রক্ষা করেই নবায়ন চায় সরকার। পশ্চিমবঙ্গ সরকারকে নেতিবাচক বক্তব্য পরিহারের আহ্বান। গণভোটের রায় বাস্তবায়ন না করলে স্বৈরাচারের পরিণতি ভোগ করতে হবে। বিএনপির উদ্দেশ্যে জামাত আমির। দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। অর্থনীতির মন্দাভাব কাটতে লাগবে 2 বছর, বলছেন অর্থমন্ত্রী। রাজস্ব বাড়াতে করের হিসাব জনগণকে দেওয়ার তাগিদ উপদেষ্টার। ব্যয়ের ফিরিস্তি দিতে কাজ করছে এনবিআর। এবং হাম উপসর্গ নিয়ে জেলার হাসপাতালে গেলেই গণহারে রেফার করা হচ্ছে ঢাকায়। চিকিৎসা ও শয্যা সংকটে দিশেহারা অভিভাবক। ঝুঁকি বাড়ায় চিকিৎসকদের উদ্বেগ। দর্শক, আজ ফারাক্কা দিবস। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে আমরা আসলে আজকে নির্ধারণ করেছি দেশের স্বার্থ বিবেচনায় বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে পদ্মা ব্যারাজ নির্মাণ করবে। একই সঙ্গে তিস্তা ব্যারাজেরও মহাপরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনার বিষয়টিও রয়েছে। সব বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই আমাদের অতিথিদের সঙ্গে। প্রথম প্রশ্ন করতে চাই মারদিয়া মমতাজ, জামাত ইসলামের সংসদ সদস্য। আজকে তো ফারাক্কা দিবস, আপনি জানেন যে 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন যে চুক্তি হয়েছিল তার মেয়াদ কিন্তু ডিসেম্বরে শেষ হচ্ছে। তো এবার কি আসলে ন্যায্য পানির হিসাব কি বা হিস্সা কি আসলে আমরা পাবো? কারণ আমরা 30 বছর যাবত দেখেছি ফারাক্কা আসলে হওয়ার পর থেকে আমরা আসলে ন্যায্য হিস্সা কখনোই পাইনি। এবার কি আসলে সেই চুক্তি নবায়ন কি হবে বা কোনো ফরম্যাটে আসছে কিনা, বা আমাদের অধিকার কি আমরা পাবো কিনা? জি, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন এবং আমার সহ আলোচক যারা আছেন, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ এবং ভারতের সাথে এই সম্পর্কটা, বিশেষ করে আমরা যদি পানি বেসড সম্পর্কটা দেখি, খুব ভালনারেবল একটা সম্পর্ক। আমাদের 57টা নদীর মধ্যে 57টা নদী হচ্ছে সীমান্তবর্তী এবং এর মধ্যে 54টাই অভিন্ন নদী, আমাদের অভিন্ন নদী, এবং 90% হচ্ছে বাংলাদেশের পানি বাইরে থেকে আসে, অন্য দেশ থেকে আমাদের দেশে আসছে, আমরা ডাউন স্ট্রিমে আছি। এই জিনিসটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারণেই, যদিও বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই পলিগুলোর মাধ্যমে, কিন্তু এগুলোকে যখন পরিকল্পিতভাবে আমাদেরকে বিপদে ফেলার জন্য ব্যবহার করতে চাওয়া হয়, এটা সম্ভব। আপস্ট্রিমে যারা থাকেন তাদের জন্য এটা সম্ভব। এবং আমাদের নদীর নাব্যতা কমে যাওয়া থেকে শুরু করে, লবণাক্ততা বৃদ্ধি থেকে শুরু করে, আপনি জানেন ফারাক্কার অবস্থানটা এমন একটা জায়গা, এটা সুন্দরবনকেও টাচ করে। জি, আমাদের সুন্দরবনকেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ এলাকা। এবং পানি চুক্তির মাধ্যমে কিন্তু আমরা আসলে এটার একটা থিওরিটিক্যাল জায়গা দেখেছি, এটা প্র্যাকটিক্যালি কোনো ফলাফল দেখি নাই। আমরা গত বছর পর্যন্ত গরমের সময় সেচের পানি ছিল না, শুষ্ক মৌসুম যেটাকে আমরা বলি, এবং দেখা গেছে বর্ষার সময় আমরা বন্যা শিকার হচ্ছি। এবং 25-24 আমরা একটা নতুন আসপেক্ট দেখলাম যে ফেনী নদীতেও এই ঘটনাটা হলো, তাই না? তো সব কিছু মিলে আসলে ভারতের সাথে আমাদের পানি বেসড যে সম্পর্কটা, সেখানে ইন্টারনাল কোনো প্রজেক্ট দিয়ে সমস্যার সমাধান হবে না। আমরা ইন্টারনাল প্রজেক্টের জন্য অবশ্যই চেষ্টা করব। সেটার সাথে এই যে সম্পর্কটা, যে আসলে আপস্ট্রিমে আমাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল লকে ভেঙেই করা হচ্ছে। আপস্ট্রিমে কখনো কেউ কোনো ব্যারেজ বসাতে পারেন না,
এই ল ভেঙেই আমাদেরকে এমন একটা জায়গায় ফেলে দেওয়া হচ্ছে, আমরা ডাউনস্ট্রিমের দেশ হিসেবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং আপনি জানেন যে এই ব্যাপারগুলোতে আমরা আন্তর্জাতিক আদালত পর্যন্ত পৌঁছাতে পারি নাই। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে সরকারের উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয়, এটা জামাতের আমিরও বলেছেন। সেটার সাথে সাথে আন্তঃনদী সম্পর্কগুলো সেটাকে আমাদের একটু ঝালাই করার প্রয়োজন। এবং যেহেতু 30 বছর শেষ হয়ে যাচ্ছে 96-এ যেটা শেখ হাসিনার সাথে হলো, আমরা যদি সেই চুক্তিটার দিকে তাকাই, এটা ছিল সম্পূর্ণভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটা ব্যাপার, যে একটা পানি চুক্তি হয়েছে, আমরা অনেক বেশি 15 দিনের জন্য লাভবান হব। পরীক্ষামূলক একটা জি। চালু করার কথা ছিল। কিন্তু এটা কাজের গরুর মতন, এটা কোনোদিন গোয়ালে আসে নাই। আমরা যেন আবার এরকম কোনো জায়গায় চলে না যাই, সেটার জন্য সরকারের পক্ষ থেকে আন্তরিকতা আছে, কিন্তু দৃঢ়তাটাও দরকার। আমরা আশা করব যে এটাকে আত্মসম্মান বোধ সম্পন্ন একটা জাতি যেভাবে অ্যাড্রেস করে, এভাবে অ্যাড্রেস করা হবে। আপনার কাছে মনে হয় যে বর্তমান সরকার, যেহেতু আপনি নিজেই বলছেন সরকারের একটা ইচ্ছা আছে এবং তাদের একটা ভালো পদক্ষেপকে প্রশংসনীয় বলছেন, এই বর্তমান সরকার কি সম্ভব এই দাবিগুলো আদায় করা? অসম্ভব না। সেটা কিভাবে? দেখেন, দুটা দেশের মধ্যে অনেক ধরনের আন্তঃসম্পর্ক থাকে, এবং 24-এর পরে খেয়াল করেন, যখন আমাদেরকে মনে করা হলো যে আমরা দেখেছি যে ভারত থেকেই, পশ্চিমবঙ্গ থেকে অনেক ধরনের ঘোষণা এসেছে যে আমরা আর এদেরকে ভিসা দেব না, আমরা চিকিৎসা দেব না। ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? আমাদের চাইতে বেশি বেশিরভাগ ক্ষতিগ্রস্ত ভারতীয় কিন্তু তারাই হয়েছে, কারণ এখানে আমাদের একটা মার্কেট ছিল এবং আমরা সেখানে গিয়ে পয়সা খরচ করতাম। আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে একটা রোলিং হতো। জি, একটা রোলিং ছিল, এবং বেশিরভাগ সময় এটা ভারতমুখী ছিল। জি। এটা বন্ধ হওয়ার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত ভারত হয়েছে। আমাদেরকে আসলে এই বাণিজ্যের ব্যাপারটা আসলে অ্যানালাইসিস করা দরকার, যে এখানে আমরা আর কি কি জায়গা বের করতে পারি যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্যে একটা সমতা আসবে। এখন কিন্তু অনেক বড় গ্যাপ আছে, আমরা আমদানি করি বেশি, রপ্তানি করি কম। এই গ্যাপটাকে কমানো এবং সেটার অজুহাতে বা সেটার আশ্রয়ে আমাদেরকে আসলে আগানো উচিত। এ ধরনের যে কোনো ব্যাপার কিন্তু আগায় মিউচুয়াল ইন্টারেস্ট শো করার মাধ্যমে। আমার কিছু ইন্টারেস্ট আছে, আপনার কিছু ইন্টারেস্ট আছে, এবং সরাসরি সমাধান না হলে আমি সেখানে আন্তর্জাতিক আদালতে যেতে পারি। আমার মনে হয় সবগুলো সমন্বয় দরকার। জি, ম্যাডাম আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আপা, আপনার কাছে একই প্রশ্ন থাকছে। ফারাক্কা দিবস যেহেতু আমাদের আজকে এসেছে এবং 30 বছর শেষ হচ্ছে আজকে, এই বছরের ডিসেম্বরে, সেখানে এই বর্তমান সরকার কতটুকু পারবে সেই ন্যায্য হিস্সা আদায়ে, নতুন করে চুক্তি নবায়ন করে, কিংবা এই চুক্তির আড়ালে বা চুক্তির বাইরেও নতুন করে কোনো কিছু আদায় করার সম্মুখীন, যেহেতু 54টি নদী বা বিভিন্ন নদী আছে। একসঙ্গে একটা কথা কিন্তু ম্যাডাম মমতাজ আপা বলেছেন যে আমরা কিন্তু আন্তর্জাতিক যে আদালতে সেখানে আমরা পৌঁছতে পারিনি, বিগত সরকারের সময় আমরা দেখেছি। তো এবার কি আমরা আসলে সেই জায়গাতে পৌঁছতে পারবো? আমাদের কিন্তু বেশ কয়েকটি নদী এবং দেখেছি শুষ্ক মৌসুমে যখন পানি আসে না, একই সঙ্গে আবার যখন বর্ষা মৌসুমে অঢেল পানি আমাদের পুরো প্লাবিত হতে হয় পুরো বাংলাদেশকে। এটাকে আসলে কীভাবে মূল্যায়ন করবেন? অনেক ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমার সহ আলোচক যারা আছেন। দেখেন, প্রত্যেক বছরের 16ই মে বাংলাদেশে যে ঐতিহাসিক ফারাক্কা দিবস, ফারাক্কা লং মার্চ দিবস, দুটোই বলা হয় এটাকে। 1976 সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, ওনার নেতৃত্বে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে রাজশাহী থেকে ফারাক্কার মুখে যে ঐতিহাসিক লং মার্চ করেছিলেন সেই দিন। এখন আসলে তো এটা সত্যি যে পানির ন্যায্য হিস্সা বাংলাদেশের সাথে ভারতের একটা ভীষণ রকমের অসম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আপনি জানেন যে এখন যেই পদ্মা ব্যারেজ 35,000 কোটি টাকা সেটা দিয়ে করবার কথা, প্রকল্প আপনারা হাতে নিয়েছেন, আপনার সরকার জি হাতে নিয়েছে। এবং আমরা দেখেছি যে বিগত যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু আমরা ভারতের কাছ থেকে 40,000 কিউসেক পানি আনতে পেরেছিলাম। আর আমাদের দেশনেত্রীর বেলাতেও চেষ্টা করা হয়েছিল, কিন্তু যেহেতু আওয়ামী লীগ তাদের সাথেই গত 4টা টার্ম আওয়ামী লীগ তাদের সাথে রক্তের সম্পর্কে, স্বামী স্ত্রী সম্পর্কে গিয়ে আমাদের যে সত্যিকারের জাতীয় যেই ইস্যুগুলো আছে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি, এই বিষয়গুলোতে আমরা কোনো রকম উন্নতি কিছুই করতে পারিনি। এখন বলা হয়, কেউ কেউ বলে যে ইন্ডিয়া দক্ষিণ এশিয়ার ইসরায়েল। এখন তারা যেইভাবে আপনার গাজা প্যালেস্টাইনে নিয়েছিল, আগে তো ইসরায়েলের নামও ম্যাপে
ছিল না। তো এখন তারা তাদের নেইবার যারা আছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আমরা দক্ষিণ এশিয়ায়, তো একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট, এটা তো কারোর জন্য খুব ভালো একটা বার্তা বহন করে না। হতে পারে বড় দেশ, কিন্তু আমরা মনে করি বিশাল এই বাণিজ্য ঘাটতি বলুন ভারতের সাথে আমাদের, কিংবা সীমান্ত হত্যা জিরোতে আনা, সীমান্ত যে ফেলানি থেকে শুরু করে, এখন তো আবার বিজেপির আশাতে দেখা যাচ্ছে কাঁটাতারের ওই বেড়াটারা এগুলো আরো বেশি আপনার ভীষণ ডাবল উৎসাহে এগুলো করা হচ্ছে। তো আমরা আশা করি বাংলাদেশের এই সরকারটা আসার পরে, এই এতগুলো 4টা টার্ম পরে, যেই কাঙ্ক্ষিত একটা নির্বাচন, যেই কাঙ্ক্ষিত একটা ভোটের অধিকার বাংলাদেশের 18 কোটি মানুষের, তার মাধ্যমে তারা যখন প্রতিষ্ঠিত হয়েছে, এটা এমন একটা সময় গণ অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতার রক্তের, জীবনের উপর, তো বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ, এই নীতিটা এই বিএনপি সরকার যেহেতু নিয়েছে, তো আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক স্থাপন করা, এবং সেই সাথে আমাদের ন্যায্য হিস্সা পানি থেকে শুরু করে সব কিছুতে আমরা এটাকে নিতে চাই। এবং বাংলাদেশের সাথে দেখেন ভারতের মধ্যে গঙ্গার যে পানি বন্টন সংক্রান্ত 30 বছর, এটাই তো যে এখন আন্তর্জাতিক ফারাক্কা কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক যেই সংগঠন, আমরা কেবলমাত্র চুক্তি নবায়ন এটা না, সত্যিকার অর্থে যে আমাদেরকে বন্যার সময় পানি দিয়ে ভাসিয়ে না দেয়া, আর খরার সময় বন্ধ করে রেখে আবার আরও মেরে ফেলা, তো এর মধ্যে এই পানির যে রাজনীতি, এই পানির যে ভীষণ রকমের এমন একটা মানে বড় তো দেশ তারা, আর তারা ওপরে আমরা নিচে, কাজেই পানির এই রাজনীতি থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। এটা কেবল মানে আমাদের, শুধু আমাদের না, পৃথিবীর সব দেশেরই আইনটা হচ্ছে এমন, যারা ওপরে থাকে আর যারা নিচে থাকে, ওপরে তারা সুবিধাজনক অবস্থানে থাকে। কাজেই এখন আমরা তো ভুক্তভোগী, আমরা তো সাফারার, তো আমরা চাইবো যে আমাদের তারা যারাই হোক, তারা আপনার এই পানি এটা দিয়ে আমাদের মানে সন্ত্রাসের মুখে ফেলে দেবে না। অনেক মানুষের জীবন হানি হয়েছে, বহু গবাদি পশু থেকে শুরু করে আমাদের মানুষ, নারী, শিশু সহ আমরা সবাই দেখেছি। এটা এমন না ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই, এটা প্রতিবারই আমরা হই। তবে আপা এখান থেকে আসলে যদি বলতে চাই যে মানে এই মমতা যদি নিয়ে বলছিলেন যে বিরোধী দল স্বাগত জানিয়েছে যে পদ্মা ব্যারাজের কথা বলছে, যে আপনারা প্রকল্প নিয়েছেন, তো সাধুবাদ জানিয়েছে। ফারাক্কা চুক্তি কি আসলে এখানে কিভাবে সমাধানটা আসলে করবেন আপনারা? এখন যেহেতু ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে, এখানে কোন সম্পর্ক আসলে কিভাবে উন্নয়ন হবে? মির্জা ফখরুল কিন্তু ইঙ্গিত দিয়েছে ফারাক্কা চুক্তির উপরে নির্ভর করবে ভারতের সাথে সম্পর্ক, কিভাবে আসলে সমাধান করবেন আপনারা? মানে কিভাবে, এটা তো আমাদের যারা নীতি নির্ধারক আছেন, কিভাবে সেটা ওনারাই বলবেন। কারণ এখন একটা গাইডলাইন যেহেতু দিয়েছেন আমাদের মহাসচিব এবং মাননীয় মন্ত্রী এলজিইডির, তো এটা যারা আমাদের এখানে, আপনি জানেন যে বিএনপি কিন্তু খুব ওপেন মাইন্ড নিয়ে, যারা যে বিষয়ে যাদের এক্সপার্টিস আছে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে আমরা কখনো পিছপা হই না। বিষয়টা এমন না যে উনি তো বিএনপি করে না তাহলে ওনাকে ডাকবো না, একদমই না। কাজেই আমরা মনে করি বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, বাংলাদেশের মানুষের জনগণের জীবনের নিরাপত্তার স্বার্থে পানির অধিকার, এটা একটা বেসিক অধিকার, এটা মৌলিক অধিকার। কাজেই এখানে অন্যান্য যেই আমব্রেলা আন্তর্জাতিক যেই সংগঠনগুলো জাতিসংঘ থেকে শুরু করে তারা যেহেতু আছেন, কাজেই এখানে পানির আমার ন্যায্য হিস্সা বুঝে পাবার জন্য যা যা করণীয় সব কিছুই করবে এই বিএনপি সরকার। নো স্টোন উইল বি টার্ন, মানে আনটার্নড থাকবে না, প্রত্যেকটা পাথরই উল্টাবে, প্রত্যেকটা ইটই উল্টাবে, দেখবে কোথায় কি আছে, কিভাবে কি আনা যায়। কারণ এখানে তো সদিচ্ছা আছে এই সরকারটার, আর বিগত সরকারের সময় আপনাদের ব্যাপারে বিরোধী দল আশাবাদী। মোস্তফা কামাল ভাই, আপনাকে যেতে চাই সেটা হচ্ছে যে আপনি তো শুনছিলেন দুই আলোচকের বক্তব্য, সেখানে আমার প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে ন্যায্য হিস্সাকে আসলে আমরা পাবো কিনা, আর যদি পেতে চাই আমরা কেন এতগুলা বছর কেন সেটা আদায় করতে পারিনি, কারা আসলে এর জন্য দায়ী, কেন আমরা আন্তর্জাতিক আদালত পর্যন্ত যেতে পারিনি এই পানির ন্যায্য হিস্সা আদায়? ধন্যবাদ আপনাকে।
প্রথমত ন্যায্য কথাটাও কিন্তু আপেক্ষিক। কার জন্য কতটুকু হলে আমি ন্যায্য মনে করব, এটা আপেক্ষিক বিষয়। আর বাস্তবতা চুক্তি তো হয়েছিল যে যেখানে এত পার্সেন্ট এত চুক্তি তো- কিউসেক পাবো, এত কিউসেক পাবো না, বিষয়টাই জানো। এগুলো অনেকটাই কাজের গরুর মতো। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে নিয়তটা কোন পর্যায়ে আছে, ইচ্ছাটা কোন পর্যায়ে আছে। সদিচ্ছা যদি থাকে, সংশয় যদি থাকে, ওই ক্ষেত্রে আপনার চুক্তি লাগে না। আমরা যেমন ভারত উপরিতলের দেশ হিসেবে তারা সুবিধাজনক অবস্থায় আছে, তো তাদের ওই সুবিধা যেটা আমার জন্য সেটা অসুবিধা। আমার জন্য যখন কোনো দুর্যোগ আসে এটা তার জন্য একটা সুযোগ হয়ে যায়। সেটার অন্যতম বিষয় হচ্ছে পানি। ভারতের এমনই একটা অবস্থান, সে পানি দিয়ে আমার সাথে কূটনীতি করতে পারে, রাজনীতি করতে পারে। পানি আবার এখানে একটা শক্তি, চাপে রাখতে পারে আমাদেরকে। পানি আবার এখানে একটা অর্থনীতিও, অনেক কিছু এখানে যোগ আছে। তো আবার নদীর প্রশ্নে বলছি আমরা 54টা নদী, এই নদীর মধ্যে আবার কোনো কোনো নদীর উৎসভূমি কিন্তু নেপালও আছে। আমরা তদ্দূরও যেতে পারি না, আমরা শুধু ভারত আর বাংলাদেশের মধ্যে থাকছি। তো পানির শক্তি বলছিলাম এই কারণে যে পানি কীরকম শক্তি। 8 আগস্ট যখন ডক্টর ইউনূস সরকার মাত্র শপথ নিলেন, ওই রাতেই পানির শক্তি কেমন সেটা ওই ফেনী নদী দিয়ে ভারত একটু দেখিয়ে দিয়েছে। কিন্তু ফেনী, নোয়াখালীর বিস্তীর্ণ এলাকা, কুমিল্লার একটা অংশ ঘন্টা কয়েকের মধ্যে কিন্তু ডুবে গেছে। অর্থাৎ একটা শক্তি তারা দেখিয়ে দিয়েছে। আবার আমাদের বাস্তবতাটা এরকম, আমরা যখন কোনো কিছুতে আক্রান্ত হই তখন প্রোটেকশন খুঁজি, আবার কোনো না কোনোভাবে আমরা কিন্তু কিছু প্রোটেকশন পাইও। পানির প্রশ্নে বলছি ভারতের কথা, আবার মাঝে মধ্যে চলে যাচ্ছি আন্তর্জাতিক আদালতে, যাচ্ছি না কেন। তো এই বাস্তবতার নিরিখেই কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে খাল কাটা কর্মসূচিটা, ওই বাস্তবতা মোকাবেলা করার জন্য, অর্থাৎ পানি সংরক্ষণ করার জন্য। আর পানি এমনই জিনিস, এটা আরেক দিকে ছুঁড়ে ফেলা যায় না, সেটা স্বাভাবিক গতিতে নিচে আসে। খাল কাটা এখনও প্রাসঙ্গিক, সেটাও পানি কেন্দ্রিক। তো আবার নদীর প্রশ্নে বিএনপি মহাসচিব আজকে যেটা বলেছেন, ফারাক্কা চুক্তি দিয়ে আগামী দিনের সম্পর্ক ঠিক হবে। আমি এখানে যোগ করতে চাই, শুধু ফারাক্কা দিয়ে হবে না, তিস্তাও তো একটা প্রসঙ্গ, বড় প্রসঙ্গ। আবার ভারতের সাথে শুধু পানিতে না, সমতলেও কিন্তু আমাদের বিষয় আশয় আছে, বিশেষ করে সীমান্ত। তো যেটা বলছিলাম, প্রসঙ্গে আসবো। যখন আমরা গোলমালে পড়ি, ছোট্ট উদাহরণ হিসাবে বলি, শুধু এই পেঁয়াজের গোলমালে যখন আমরা পড়েছি আওয়ামী লীগের শেষ 2টা বছর, এই সময়ে 400 টাকা পর্যন্ত কেজিতে পেঁয়াজ খেতে হয়েছে। আমরা কিন্তু বিকল্প উদ্ভাবন করেছি। গত 2 বছর ধরে এই সময় পেঁয়াজের দাম থাকছে কেজিতে 35-36 টাকা। এক বাস্তবতা ছিল যে ভারতের গরু যদি না আসে বা আনা না হয়, বাংলাদেশে কোরবানি হবে না। এখন বাস্তবতা দেখেন, গরু সারপ্লাস। অর্থাৎ বিপদে পড়লে আমরা কিন্তু উত্তরানোর চেষ্টা করি। এমনকি 5 আগস্টের পর কয়েকটা ঘটনা আমি একটু উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে। ভারতের কয়েকটা হাসপাতালে বাংলাদেশের রোগীরা গেলে ভর্তিও নেয়নি, আশেপাশে কোনো হোটেলে থাকতেও দেয়নি। বাংলাদেশ অল্প সময়ের মধ্যে, কেউ কিন্তু বাতলে দিতে হয়নি, নিজেরাই বিকল্প উদ্ভাবন করেছে। চীনে যাওয়া শুরু করে দিয়েছি আমরা চিকিৎসার জন্য, দেখা গেল খরচ আরও কম। তো ভারতের অবস্থানটা এরকম যে তাদের একটা অর্থনীতি আমাদের সাথে অত্যন্ত রিলেটেড, আমরা তাদের ক্লায়েন্ট। একটা পর্যায়ে ভারতও খেয়াল করলো যে তাদের হাসপাতালে যখন আমাদের রোগী যাওয়া কমে গেছে, তাদের আয় রোজগার কমে যায়। এমনকি তাদের কখনো যদি দেখা যায় যে খাজা বাবার দরবারে আমাদের লোকজন কম যায়, তাতেও তাদের অসুবিধা হয়ে যায়। কারণ ওখানে একটা অর্থনীতি আছে, ওখানে যেমন ধর্মনীতি আছে, অর্থনীতিও আছে। গাড়ির চাকা না ঘুরলে কাউন্টার হয়ে যায় কাপড়ের দোকান, জি, সেটা দেখেছি। ওই বাস্তবতার মধ্য দিয়ে এবার যেহেতু একটা লক্ষণ আমরা দেখছি, আপনি আপনার জায়গা থেকে, আপনার টেলিভিশন থেকে গুরুত্বপূর্ণ বিবেচনায় আজকে এই আলোচনাটা এনেছেন, না আনলেও তো পারতেন। সরকারের জায়গা থেকে সরকার কিন্তু হাইট করছে না, আবার অপোজিশনের জায়গা থেকে তারাও কিন্তু সমালোচনার জন্য সমালোচনা না করে সাধুবাদ জানাচ্ছে। আর এখানে বিশেষ করে যেটা গুরুত্বপূর্ণ হবে সামনের দিনগুলোতে বা এখনই, ক্ষেত্র বিশেষে তিস্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। কারণ তিস্তার সাথে প্রসঙ্গ টেনে এনে চীনও কিন্তু সংযুক্ত হয়ে গেছে। অতএব তিস্তা কিন্তু আরেকটা কূটনীতির আইটেমও, শুধু রাজনীতি না, শুধু পানি না, এখানে কূটনীতিও যোগ হয়ে গেছে। অতএব বর্তমান বিশ্ব বাস্তবতায় কেউ গায়ে গতরে খুব সরস, আয়তনে খুব বড়, দৈর্ঘ্য প্রস্থে সে বিশাল বা সে বড়, ওই ধারণা কিন্তু বর্তমান বিশ্বে অচল হয়ে যাচ্ছে। বিশ্বায়নেরও যুগে আপনার রুয়ান্ডা, উগান্ডাও কিন্তু ফ্যাক্টর হয়ে যাচ্ছে কখনো কখনো। ছোট্ট দেশ, আমরা নামও জানি না ঠিকভাবে,
যেটা আমরা একটু লক্ষ্য করেছিলাম রুশ ইউক্রেন যুদ্ধের সময়, যে ইউক্রেন আক্রান্ত, এটা শুধু আমরা একটু নিউজ দিয়েছি, কিন্তু ইউক্রেন আক্রান্ত হওয়ার ফলে আটা ময়দার সমস্যায় কিন্তু গোটা বিশ্ব পড়ে গেছে। অর্থাৎ বর্তমান বিশ্বে কাউকে ছোট ভাবার দিনটা শেষ, দিনে দিনে। সেটার তো একদম টাটকা উদাহরণ গত কয়েক বছরে ভারতের 3-4 দিকে কিন্তু ঘটেছে। বাংলাদেশে যেটা ঘটেছে এটা শুধু এক আওয়ামী লীগের পতন হয়েছে এতটুকু মনে করলে ভুল হবে, ভারতেরও একটা পতন হয়েছে এখানে। অতএব ভারত তার ওই পতন কিভাবে কাভার করবে, এখানে ভারতের বিষয় আছে। তারা যদিও নিয়মিত বার্তা দিচ্ছে যে আমাদের সাথে সম্পর্ক ভালো করতে চায়। তো সম্পর্ক ভালো করতে চাই এই বক্তব্যের উদ্দেশ্য অর্থ কি, যে সম্পর্ক একটু খারাপ হয়ে গেছে, সেটা উতরানো দরকার। এই উতরানোর তাগিদটা যদি তাদের দিক থেকেও আসে, বাংলাদেশের দিক থেকেও আসে, নিশ্চয়ই একটা ফয়সালা অবশ্যই আসবে। ফয়সালা না এসে পারে না, সেটা নির্ভর করবে সদিচ্ছের উপর। বিশেষ করে তিস্তা নিয়ে তারা যে চালাকিটা কিছুদিন করেছে, তিস্তা প্রসঙ্গ আসলেই তাদের ইন্টারনাল পলিটিক্সে, ডোমেস্টিক পলিটিক্সে তারা মমতার দিকে সেটা ছুড়ে দেয়, যে দাদা দিতে চায় কিন্তু দিদি দেয় না। এরকম একটা বয়ান কিন্তু আমাদের উপর আরোপ করার চেষ্টা করা হয়েছে। বাস্তবতা কিন্তু আসলে ওটা ছিল না। দিদি চাইলেই দিতে পারে না। ওই তিস্তার আরও অগ্রভাগে আছে গজলডোবা, ওখানেই পানি নেই, তার পশ্চিমবঙ্গ পর্যন্ত আসে না, কিন্তু তারা এটা নিয়ে একটা ভালো কূটনীতি করেছে। ওই কূটনীতি আমরা সামলাতে গিয়ে আমরা কখনো কখনো কিন্তু ইলিশ কূটনীতিও করেছি, অর্থাৎ একটু খায় খাতির বাড়ানোর চেষ্টা করেছি। তারপরে আম রাজনীতিও করেছি, আম কূটনীতি করেছি, আম পাঠিয়েছি, কখনো ইলিশ পাঠিয়েছি, অর্থাৎ একটা সদিচ্ছা আছে, এটা তো পরিষ্কার। জি, তো আবার তারা যখন এগুলো গ্রহণ করেছে, অগ্রাহ্য করেনি, ফেরত দেয়নি, তার মানে হচ্ছে আমাদেরও সদিচ্ছা আছে, তাদেরও আছে। কিন্তু মাঝপথে যেটা হয়, চালাকির মাত্রাটা একটু বেশি হয়ে যায়। আর বর্তমান বিশ্বে একতরফা চালাকি বিশ্বের কোথাও খাটে না, সমতলেও না, জলেও না, স্থলেও না, আকাশেও না, যেটা আমরা কিন্তু ইরানেও দেখছি। আমাদের ধারণার বাইরে কিন্তু ওখানে অ্যাকশন দেখছি। ইরান এখনও টিকে আছে, বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক এই কারণে যে নিজস্ব ইউনিটও যদি ঠিক থাকে, যে টিকে থাকা যায়, শুধু টিকেই থাকা যায় না, প্রতিহতও করা যায়। অতএব পানির প্রশ্নে আমরা হয়তো ভারতের দিকে পানি ঠেলে দিতে পারবো না, কিন্তু ভারতের পানিকে যে আমরা সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভেবেছেন, কার্যকরও করেছেন। এখন আবার যেহেতু খাল কাটা শুধু এটা রাজনৈতিক কর্মসূচি নয় বা সাংগঠনিক কাজ নয়, এটার মধ্যেও কিন্তু একটা ভূগোল আছে, আবার এটার মধ্যে একটা অর্থনীতিও আছে, আর রাজনীতি তো থাকবেই। আমাদের রাজনীতিবিদরা যখন যেটা করেন সেটা রাজনীতির উদ্দেশ্যের বাইরে তারা করেন না, হয়তো বয়ানটা ভিন্নভাবে দেন, আদর্শ উদ্দেশ্যটা ভিন্নভাবে বলেন, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনেই। আর বিএনপিকে ওখানে কিন্তু সফল হওয়া লাগবেই, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, সফল তাকে হতেই হবে। কারণ আমরা খেয়াল করেছি মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরদিন থেকে আজ পর্যন্ত কর্মসূচিহীন একটা দিনও কিন্তু তার যাচ্ছে না। এবং উনি যেটা ডিক্লেয়ার দিয়েছেন যে কথা কম কাজ বেশি, সেটা কিন্তু তিনি করছেন। আজকে কুমিল্লা, চাঁদপুর তার যে কর্মসূচি, অবশ্যই সেটা রাজনীতি, কিন্তু এর মধ্য দিয়ে প্রচুর বার্তা কিন্তু তিনি সেখানে দিয়ে এসেছেন। একটা কর্মচাঞ্চল্য তৈরি করেছেন, বিশেষ করে খালকাটার অংশটুকু। আমার যতটুকু মনে আছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একটা সাড়া জেগেছিল কিন্তু সারা দেশে, খালকাটা একটা কৃষি বিপ্লব হয়ে গিয়েছিল। পানির ওই হাহাকার বা পানির ওই অভাব, অথবা ভারত আমাদেরকে একেবারে শেষ করে দিতে পারবে, দুর্ভিক্ষের পরে ওই সময়টা আসলে এটা খুব বেশি খুবই জরুরি ছিল আর কি, খুবই জরুরি ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে কিন্তু এটা অনেকটা উদ্ভাবনের মতো করেছিলেন। খুব বৈজ্ঞানিক বুদ্ধি এখানে ছিল না, গড়পড়তা বুদ্ধি, যে পানি আটকানো, পানি ছাড়ছে ছাড়ুক, জি, পানিটা আটকাক, ওখানে পলি জমুক, এটাও তবে আবার আমি আমার আবার কৃষিতে কাজে লাগুক। আপনার কাছে জি, আমি মাধ্যম কাছে দিতে চাই, সেটা হচ্ছে যে যেমন কথা ছিল পানি নিয়ে, ফারাক্কা, তিস্তা, পদ্মা সব নিয়ে কথা হচ্ছে, সেখানে কিন্তু সীমান্তে হত্যাও কিন্তু থেমে নেই। আমরা দেখেছি যে বর্তমান সরকার আগামীকালকে 3 মাস পূর্ণ করতে যাচ্ছে, 90 দিন তাদের হবে, কিন্তু এর মধ্যে প্রথম মাস সীমান্তে হত্যা শূন্য ছিল, পরের 2 মাস কিন্তু আবার দেখেছি হত্যা বেড়েছে, এবং গত 2 দিন আগেও হত্যা হচ্ছে সীমান্তে। এটাকে আসলে কীভাবে দেখেন, এটা সমাধানের আসলে উদ্যোগ আপনারা কীভাবে দেখবেন, বিরোধী দল হিসেবে আপনারা আসলে কীভাবে কাজ করতে চান ক্ষেত্রে? এখানে আসলে পুরোটা কাজই হচ্ছে সরকার এবং যে আমলাতান্ত্রিক যেই স্ট্রেংথটা বা স্ট্রাকচারটা আমাদের আছে এখানকার। খেয়াল করেন, একটা দেশ সীমান্তে সবগুলো জায়গায় কিন্তু নোম্যান্স ল্যান্ড নাই, কিছু কিছু জায়গায় এরা ডেইলি কমিউটিং করে, এবং এখানে খুব সুন্দর একটা ইকোসিস্টেম ছিল, যে এরা হয়তো একদিকে থাকে, এই সীমান্তে থাকে, তাদের ব্যবসাটা হয়তো ওখানে,
ওই জায়গায় একটা বাজারে গিয়ে সে একটা কিছু বিক্রি করছে, অথবা ওই জায়গার সীমান্তের ওই পাশ থেকে একটা কিছু নিয়ে এসে এ পাশে বিক্রি করছে। ফেলানির পরিবারটার কথা যদি দেখেন, এরা ডেইলি কমিউটিং করত, তার ভাই, তার বাবা, ফেলানি নিজে। এরকম ওখানে একটা দুইটা পরিবার না। আমি এটা নিয়ে একটা বই পড়ছিলাম। এই জিনিসগুলো এখানে এত বেশি কমন, এবং এখান দিয়ে শুধু যে বাণিজ্য হয় সেটা না, কিছু আন্ডারকভার বাণিজ্যও কিন্তু হয়। জি। মাদক আসছে, কখনো কখনো গরুর কথা অভিযোগ করা হয়, এখন এটা কমে গেছে। চোরাচালান তো জি, আছেই। চোরাচালান আছেই। এই জায়গাগুলোকে আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে কিভাবে অ্যাড্রেস করছি, এই জায়গায় স্বচ্ছতা দরকার। আমরা কি আসলে নিজেদের সমস্যাটা বুঝি? এক, আমি যখন নিজের দেশের নিজের সমস্যাটা বুঝবো, আমি আমার নিজের নাগরিককে আগে সতর্ক করব। যেসব জায়গায় এরকম যৌথ বাজার আছে সেই সব জায়গায় খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। কারণ বারবার আমি আমার নাগরিককে ব্যবসা করতে দিচ্ছি, কিন্তু আমি একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছি। এটা তো হতে দেওয়া যায় না। দ্বিতীয়ত, সীমান্তে হত্যা কেন হবে? আপনি দেখেছেন এই বারটা বাড়তে বাড়তে একটা সময় কি হয়, বিজিবির গায়ে এসে পড়ে। আমরা কিন্তু আমাদের বিজিবি সদস্যদেরকেও কম হারাই নাই। জি। এখন এখানে সরকারের কূটনৈতিক তৎপরতাটা দরকার। আমরা দেশ হিসেবে ডাউনস্ট্রিমের দেশ হতে পারি, আমরা দেশ হিসেবে ছোট হতে পারি, এবং আমরা দেশ হিসেবে প্রায় 4000 কিলোমিটার শেয়ার করি ভারতের সাথে। কিন্তু আমরা দেশ হিসেবে আত্মমর্যাদাশীল হতে তো বাধা নাই। আমি কেন একজন কূটনৈতিককে ডাকতে পারি না যে এটা বন্ধ করেন, নইলে আমি ব্যবস্থা নিব? আমার বিজিবির হাতে কি কোনো অস্ত্র নাই, শক্তি নাই? সে নিজের দেশের মানুষকে সামলাবে, সে এখানে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করবে। এইটা করার মাধ্যমে আমাদের দেশের এবং আমি বলবো যে এখানে বিজিবির যে পেট্রোলগুলো থাকে সেগুলো সংখ্যা বাড়ানো খুবই দরকার। অনেক সময় দেখা যায় জি, মাইলকে মাইল আমি- খুব অল্প সংখ্যক সৈন্য পাহারা দিচ্ছেন। তো এই স্ট্রেংথ বাড়ানোটা আসলে দরকার, কূটনৈতিক জি, স্ট্রেংথ। আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি আরেকটা প্রশ্ন দিতে চাই, সেটা বেশ কয়েকটা প্রশ্ন আপনার কাছে রয়েছে। এর মধ্যে একটি প্রশ্ন উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আজকে বলেছেন যে যে ভারতের পশ্চিমবঙ্গে যে নতুন সরকার এসেছে, বিজেপিরই সরকার, কেন্দ্রীয় সরকারের একটি অংশ, তাদের যে নেতিবাচক যে বক্তব্যগুলি আসে সেটা মানে পরিহার করার আহ্বান জানিয়েছেন। এতে করে আসলে দুদেশের এই ধরনের বক্তব্য চলতে থাকলে আসলে আমাদের সম্পর্ক আসলে কোথায় গিয়ে ঠেকবে? এখানে আসলে বক্তব্যের এগেইনস্টে অথবা বক্তব্যের পক্ষে সরকার কিভাবে আত্মমর্যাদা রক্ষার চেষ্টা করছে এটাও ইম্পর্ট্যান্ট। ধরেন আমি বারবার সাবধান করলাম যে আমাকে এরকম বলা যাবে না, কিন্তু বলেই যাচ্ছে, আমি সেখানে কি রিয়াকশন দেখাচ্ছি, এটা জরুরি। সরকারকে এটার জন্য একটা সমন্বিত পরিকল্পনা নিতে হবে। ভাই যেরকম বলছিলেন যে আসলে বাণিজ্য ঘাটতি যেটা আছে সেটা 18 থেকে 15-তে নেমেছে, বাণিজ্য ঘাটতি কমে এসেছে, 18 বিলিয়ন থেকে 15 বিলিয়নে নেমেছে। এটাকে আরও নামানোর চেষ্টা করা উচিত, এবং আমাদের আসলে দেখানো উচিত যে আমরা একটা স্বাস্থ্যকর সম্পর্ক চাই এবং আমরা ডিপেন্ডেন্ট না। এটা শুধু বক্তৃতায় থেমে থাকলে হবে না, এখানে আমাদেরকে অ্যাকশনে যেতে হবে। কিন্তু বর্তমান সরকার তো বলেছে যে সবার আগে বাংলাদেশ এই ধরনের কথা মুন্নিয়াপা বলছিলেন, অবশ্যই, প্রধানমন্ত্রী অবশ্যই। বারবার বলছিলেন। এটাকে তো সবাই সাধুবাদও জানিয়েছেন, জি, আপনারাও তো জি, মনে হয় এটাকে সাধুবাদ জানাবেন, জি। সবার আগে বাংলাদেশ আসলে হওয়া উচিত। সেখান থেকে এই সরকার আসলে শুধু কি মুখেই বলছেন না কাজও করছেন, আপনি কি বলবেন? না, কাজ যদি করেন তাহলে তো আমাদের সামনে আসবে। আমরা তো এখনো আশা হারাই নাই। কাজ করবেন এবং সেগুলোকে আমরা সাহায্যও করতে প্রস্তুত, যেখানে যে ধরনের সহযোগিতা প্রয়োজন। কিন্তু এই আত্মসম্মান বোধ নিয়ে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই ফ্লোটা আসলে শুরু করা দরকার। যে আমরা এই ব্যাপারগুলোতে আনুষ্ঠানিক অভিযোগ জানানো, কিংবা আমরা তাদের কূটনীতিকদেরকে আহ্বান জানানো, ডেকে পাঠানো, আমরা দেখেছি এগুলো ডক্টর ইউনূস সরকারের সময় বেশ কিছু উদাহরণ আমরা দেখেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, দেখেন ডক্টর ইউনূসের সরকারের সময় অ্যামেজিংলি সীমান্তে হত্যা প্রায় শূন্যের কাছাকাছি চলে এসেছিল। তাহলে আমাদের কি এখানে একটু বোঝার আছে না যে ওই সময় স্ট্র্যাটেজিগুলো কি ছিল? সেক্ষেত্রে অর্থনৈতিক চাপ, এছাড়া রাজনৈতিক চাপ, কূটনৈতিক চাপ সবগুলি প্রয়োগ করতে হবে আসলে, যেটা বলছেন বুঝতে পারছি। সেটা মুন্নিয়াপা আপনি একটু শুনছিলেন যে জি। সরকারের আসলে সদিচ্ছা যেমন থাকতেও সরকারকে একটা চাপের মধ্যে মানে একটা ব্যবস্থা আসলে নিতে হবে, শুধু মুখে বললেই হবে না। মারদিয়াপা বলছিলেন যে সীমান্ত হত্যা সহ সবকিছুই, এবং বিজেপি সরকার যারা পশ্চিমবঙ্গে যারা রয়েছেন, শুভেন্দু তিনি তার বক্তব্যে এবং তার দলের বক্তব্য থেকে বলা হচ্ছে যে পুশব্যাক করা হবে যারা মুসলমান রয়েছেন, বৈধ নাগরিকদের অবৈধ বলছেন, 95 লাখ ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া,
এই ইস্যুগুলো আসলে বাংলাদেশে কতটা উদ্বিগ্ন করে এবং এগুলি আসলে মোকাবেলা করার জন্য সরকার কতটা প্রস্তুত আছে? না, আমরা তো দেখেছি যে পররাষ্ট্র একজন উপদেষ্টা উনি বক্তব্য দিয়েছেন যে অনুপ্রবেশ এরকম পুশব্যাক যদি করা হয় সেই কারণে সতর্কতা ব্যাপার আছে, বলা হয়েছে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে। বাংলাদেশে বসে থাকবে না এই ধরনের কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য এখানে পররাষ্ট্র বিষয়টা যারা দেখছেন, দেখভাল করছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ওনাদের এই বক্তব্যগুলো আমরা শুনেছি। এখন ভারতের পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার এবং বিশেষ করে যিনি এসেছেন শুভেন্দু, ওনার যেই বক্তব্য, যে বিরাট বড় ভারত চান উনি বাংলাদেশও চান, নেপালও চান, তারপরে আরও যত দেশ আছে আশেপাশে সব দেশও চান। তো এখন আমাদের এটা তো নিজেদের দেশ, আমরা যত ছোট দেশই হই, এবং ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আমরা সবাই যার যার জায়গায় আমাদের স্বকীয়তা আছে, স্বাধীন সার্বভৌমত্ব আছে। কাজেই এই কথাগুলো বলে কারো কোনো উস্কানিতে আমরা আসলে পা দেব এটা আমরা মনে করি না। তবে পুশব্যাকের বেলায় এটা ইকুয়ালি সতর্কতা সেটা থাকবে। আর কট্টরপন্থী, কট্টরবাদী, হিন্দুত্ববাদ সেটা তারা তাদের কিন্তু মুসলমানরা যেহেতু সেখানে সংখ্যালঘু, সেখানে আপনার তাদের উপর যেই ধরনের এগুলো আমরা দেখছি বিভিন্ন ঘটনা, এটা আমাদেরকে উদ্বিগ্ন অবশ্যই করে, সেটা ঠিক। সীমান্ত হত্যার বেলায় যেমন কথা যেটা হয়েছে, দেখেন বিগত 17 বছর যখন আওয়ামী লীগ ফ্যাসিবাদ তারা ক্ষমতায়, তখন তো আপনার ভারতের সাথে ভীষণ ভালো একটা সম্পর্ক থাকবার কথা ছিল। আনফর্চুনেটলি সেটা তো হয় নাই, কারণ তখনও তো আমরা দেখেছি দেদারসে মানুষ মারছে বর্ডার কিলিং। তা আওয়ামী লীগ তো প্রতিবাদও করে নাই। প্রতিবাদ করবার একটা স্বাধীন দেশের যে ভাষা, যেটা করণীয়, যেটা নর্মস পররাষ্ট্র কূটনীতিতে কোথায়, আমরা সেটা দেখিনি। এখন আমাদের এই সরকার, তার বয়স তো 3 মাস হতে যাচ্ছে, 3 মাস কথা তো বলছেন যে পুশব্যাক করলে আমরা বসে থাকবো না, বলেছে না? তো তাহলে এটাই হচ্ছে তফাৎ। চোরাচালানির সমস্যা আছে, সত্যি আছে, এবং আপনি জানেন যে ড্রাগ, ফেন্সিডিল তারা না খাক, কিন্তু বর্ডারের কাছে যে সব কারখানা বানিয়ে এখানে পাঠিয়ে দেয়, সেই নিষিদ্ধ, এটা তো নিষিদ্ধ আমাদের দেশে, এবং ড্রাগ তো এইদিকে আপনার পাঠিয়ে দিচ্ছে ফেন্সিডিল, আর আমাদের সাথে ওইদিকে মায়ানমার থেকে ড্রাগ আপনার আসছে ইয়াবা, এইদিকে আপনার পানি খরার সময় বন্ধ করে দিল বাঁধ, আর আপনার বৃষ্টির সময় খুলে দিল। তো পানি সন্ত্রাস আপনি যে নামেই ডাকেন, এই টোটাল জিনিসগুলোর আমরা একটা শান্তিপূর্ণ, একটা সত্যিকার অর্থের কার্যকর যে সমাধান, সেটা আমরা চাই। সেই সমাধানের দিকেই আমরা মনে করি যে আমাদের যে সরকারটা আছেন তারা সমান সুন্দর করে মর্যাদার ভিত্তিতে কথা বলবেন, চোখে চোখ রেখে। কারণ এই সরকার তো আর যাই হোক, এটা তো ভাই আওয়ামী লীগের সরকার না যে বলে বসবে যে এটা আমাদের তো ভাই ওই রক্তের সম্পর্ক, যে আমাদের রক্তের সম্পর্কের দরকার নাই। আমরা যে 18 কোটি মানুষ আছি, আমরা একটু খেয়ে পড়ে ভালোভাবে বাঁচতে চাই, এইটাই মূল কথা। মানে বুঝতে পেরেছি আমি। মোস্তফা হোসেন একটু কিছু চাই, সেটা হচ্ছে যে অবস্থা দাঁড়িয়েছে আসলে সবকিছু মিলিয়ে পুশব্যাকের কথা হচ্ছে, নেতিবাচক বক্তব্য, এদিকে পানির হিস্সা, আবার এদিকে সীমান্ত হত্যা, সব মিলিয়ে আসলে এটার কূটনৈতিক সমাধান আপনি যেমন শুরুতে বলছিলেন, সার্ক গঠনটা আসলে কতটা এখন প্রাসঙ্গিক দাঁড়িয়েছে, যদি আপনি এইটা একটু বিশ্লেষণ করে বলেন। ছোট অবশ্যই প্রাসঙ্গিক। সার্কও কিন্তু মর্যাদারই প্রশ্ন, মূল গোলমাল কিন্তু মর্যাদার প্রশ্নে। তো মর্যাদা যখন আপনি আমাকে দিচ্ছেন না, আমি কাহাতক প্রতিবাদ করব। অমর্যাদা করছেন, একদিকে মর্যাদা দিচ্ছেন না, আরেকদিকে অমর্যাদা করছেন। আমরা যেটা অনেক বছর থেকে দেখে আসছি, সীমান্তে যখন একটা হত্যাকাণ্ড ঘটে, তাদের বিএসএফটা একটা কমন বক্তব্য দেয়, তাদের সম্ভবত এটা ড্রাফট করাই থাকে, যে আমাদের যাকে হত্যা করা হয়েছে সে হয় গরু চোরাকারবারি অথবা চোরাকারবারির সহযোগী। অর্থাৎ দেখেন, গোটা একটা জাতিকে যার মৃত্যু হয় সেই গরু চোরাকারবারি। তো পাকিস্তানের সাথেও তো আপনার বর্ডার আছে, চীনের সাথে আছে, ওখানে কোনো গরু চোরাকারবারি নাই। অবশ্যই চোরাচালান আছে, সবকিছুই। দ্বিতীয় দিক,
আগে যেই কথাটা বিএসএফ বলতো, সাম্প্রতিক সময় আমি খেয়াল করেছি গত কয়েকদিনের ঘটনা, বিশেষ করে শুভেন্দুবাবু যেদিন শপথ নিলেন ওই দিনে 2টা হত্যাকাণ্ড আপার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া, জি। ওখানে ভারত বলার আগে আমাদের লোকাল যে থানার ওসি সাহেব তিনিই বলে দিলেন যে এরা গরু চুরি করতে গিয়েছিল। অর্থাৎ আগ বাড়ানো কথাবার্তা কিন্তু এগুলো, নিজের অমর্যাদা আমরা নিজেই আনছি। তার উপর আসছে পুশ ইনের কথা। পুশ ইন আর পুশ ব্যাক একটু তফাৎ আছে। শুভেন্দুবাবু যেগুলো বলছেন আমরা একটা জায়গায় স্বস্তিতে থাকতে পারি, গর্বও করতে পারি, ওই মানের হালকা কথা বাংলাদেশের কেউ বলছেন না। কোনো রাজনৈতিক দলের নেতারাই কিন্তু ঝগড়াঝাটি করছেন, তারা খিচুনি দিচ্ছেন, তাচ্ছিল্য করছেন, কোচা দিচ্ছেন, গালমন্দও করছেন মাঝে মধ্যে, কিন্তু ওই মানের কথা আমাদের কেউ কিন্তু বলছেন না। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কাদেরকে তিনি ঠেলে পাঠাবেন। বাংলা কথা হচ্ছে ঠেলে ধাক্কা দিয়ে এখানে পাঠাবেন, ইংরেজি দিয়ে পুশ ইন পুশ ব্যাক এসব শব্দ প্রয়োগ করেন। কখনো মুসলমানিত্ব সামনে আনেন, কখনো বাঙালিত্ব সামনে আনেন, কখনো বাংলা ভাষাভাষী সামনে আনেন, কখনো আবার হিন্দুত্ব সামনে আনেন। তো উনি যেই সূচকে যেটাই এনে থাকেন, বাংলা ভাষাভাষী যদি সামনে আনেন, শুভেন্দুবাবু তো পুশ ইনের শিকার হওয়ার কথা। ওনার বাড়িতে বরিশাল, উনি ওনার মা যারা আছেন এখনো ওখানে, তারা পুশ ইন হবেন কিনা, এখানে নিজের সহ দৃষ্টান্ত স্থাপন করবেন কিনা। ইমিডিয়েট আগে যিনি ছিলেন মমতা, ওনার বাড়িও তো সাতক্ষীরা। উনি কি পুশি না আনলে কি আপনি হ্যাঁ। থাকবে আর আপনি কি রাখবেন? বাংলাদেশ শুভেন্দু বা মমতা ব্যানার্জি উদার তাদেরকে আছে। রাখবেন? এই প্রশ্নগুলো থাকা দরকার। আপনি এর আগে জ্যোতি বসু বা আরো যারা যারা ছিলেন ওনাদের আদি কিন্তু এখানে। তো আপনি যখন কলপাড়ের ঝগড়ার মতো মন যেটা চাইবে ঘাটলার মতো একটা একটা বলে ফেলবেন, এটা কিন্তু রাষ্ট্রীয় বিষয়। তিনি এমন এমন থ্রোয়িং করছেন, সম্ভবত চাচ্ছেন যে একটা ঝগড়া হোক, একটা বিরোধ বাঁধুক। আবার ওনার প্রথম ক্যাবিনেটের বৈঠকের দিনে কাঁটাতারের বেড়ার কথা কিন্তু একদম সোজা বাংলায় তিনি নিয়ে এসেছেন। আবার ওই ক্ষেত্রে তো প্রশ্ন আসে, আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো ওখানে আছেন, এই পুশ ইন পুশ ব্যাকের আওতায় কি উনিও থাকবেন কিনা? অর্থাৎ আপনি কিন্তু হালকা কথায়, এগুলো কিন্তু রাষ্ট্রীয় বিষয়, কথা যখন বলে ফেলছি এটা কিন্তু ওই রাস্তায় ফুটপাতে বসে চা বিড়ি খাওয়া না, আপনি একটা কূটনৈতিক বিষয় কিন্তু ডিল করছেন। তারপরে বিজেপি মূল সরকার এখন পশ্চিমবঙ্গে অনেক বছর পর, তো এটাও কিন্তু একদম স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটা তাদের নিজের জন্য কিন্তু তারা কথাবার্তা অন্তত কিছু বাজে বাজে দৃষ্টান্ত স্থাপন করছেন। আমাদের দিক থেকে স্বস্তি, আমরা ওই ভাষায় জবাব দিচ্ছি না, শুধু সতর্ক করছি, মুখ সামলে কথা বলার একটা বার্তা দিচ্ছি, যেটা আজকেও দুই দল থেকেই কিন্তু এসেছে, ক্ষমতাসীন দল থেকেও এসেছে, প্রায় একই রকম বিরোধী কথা। দল থেকেও এসেছে। তো এটাও লক্ষণ। আমি আশাবাদী ওই জায়গায় সরকারি দল আর বিরোধী দল যদি কিছু সময়ের জন্য একই ভাষায় কথা বলে, রেজাল্ট কেমন হয় আপনি দেখেন। কিছুদিন আগে যখন আমাদের পেট্রোল পাম্পগুলোতে, সিএনজি স্টেশনগুলোতে আজগুবি বা একদম ম্যাজিকের মতো কোত্থেকে শত শত মোটরসাইকেল গাড়ি লাইন ধরে, যে এটার ফয়সালা কবে যেন হবে আল্লাহ মালিক জানে, আমরা কিন্তু ওই পর্যায়ে চলে গিয়েছিলাম, একদম আল্লাহ ভরসায় চলে গিয়েছিলাম। ঠিক সংসদে সরকারি দল আর বিরোধী দল বলল যে তারা একটা বৈঠক করবে, একটা কমিটি করবে। কমিটির ঘোষণা হয়েছে মাত্র, কোনো কাজ করেনি। কমিটি করবে এই ঘোষণা মাত্রই কিন্তু পেট্রোল পাম্পগুলো পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ তার একটা ম্যাজিক। অর্থাৎ জাতীয়ভাবে যখন আমরা ইউনাইটেড হব, বা অন্তত বার্তাটা দিতে পারবো যে কমন বিষয়তে আমরা ঝগড়াঝাটি করব না, হালকা কথা বলবো না, সামগ্রিকভাবে সেটার রেজাল্ট দুইটা দলও পায়, গোটা দেশও পায়। যেটা উদাহরণের প্রশ্নে আমি পেট্রোল পাম্পের কথাটা বলেছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একইভাবে এই প্রশ্ন এখন আজকের দিনটাতে তারা যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, আমার বিশ্বাস সেটার একটা রেজাল্ট আমরা অবশ্যই পাবো। এটা যেমন রাজনীতি, তেমন এটা একটা কূটনীতি, নিশ্চয়ই উপলব্ধি দুদিক থেকে আছে। যে আজকে যেমন বক্তব্য, আপনার কথা আমি একমত যে দুটি দলই, সরকার এবং বিরোধী দল, সবাই স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ন্যায্য হিস্যার দাবিতে সবাই একমত হয়েছেন এবং একটা জায়গায় পৌঁছেছেন এবং সবাই সবাইকে সাধুবাদ জানিয়েছেন। সেই বিশ্বাস, আস্থা নিয়ে আসলে আজকে আমরা সম্পাদকীয় শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি।